বিষয় ডায়াবেটিক ফুড। ডায়াবেটিক ফুড বলতে আমরা কি বুঝি? আমরা জানি ডায়াবেটিস বর্তমান সময়ে একটি খুবই ভয়াবহ এবং খুব বিস্তৃত আকারে ছড়িয়ে পড়া একটি রোগ। বর্তমানে বিশ্বের প্রায় ৮৩০ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং এর ভয়ঙ্কর জটিলতার মধ্যে একটি অন্যতম হলো ডায়াবেটিক ফুড। এই বিষয়টি নিয়ে তেমন কোনো আলোচনা তেমন হয়ে থাকে না। কিন্তু বর্তমানে গবেষণায় দেখা যাচ্ছে যে আমাদের যে সকল রোগীরা ডায়াবেটিসে আক্রান্ত তাদের প্রায় ২০ থেকে ৩৫% রোগীরাই ভবিষ্যতে কোনো না কোনো এক সময় এই ডায়াবেটিক ফুডে আক্রান্ত হয় এবং তাদের মধ্যে ২০% রোগীর ক্ষেত্রে অনেক সময় পাও কেটে ফেলতে হয়ে থাকে। এ কারণে এই বিষয়টাকে আমরা খুবই গুরুত্বের সাথে দেখে থাকি। সাধারণত এটি শুধু একটি ক্ষত নয়, এটি আমাদের ডায়াবেটিক ফুডে আক্রান্ত রোগীর পা এবং তার জীবন ২ টার ক্ষেত্রে হুমকির সম্মুখীন। এ কারণে এই বিষয়টা নিয়ে সকলের সচেতন হওয়া আবশ্যক। ডায়াবেটিক ফুড কিভাবে হয়ে থাকে? ডায়াবেটিক ফুড সাধারণত একটি একক রোগ নয়। এটি সাধারণত ৩ টি ফ্যাক্টরের মাধ্যমে একসাথে হয়ে থাকে। তার মধ্যে ১ম টি হলো নিউরোপ্যাথি। সাধারণত রোগীর পায়ে যে প্রোটেক্টিভ সেন্সেশন আছে সেটা নষ্ট হয়ে যায়। এ কারণে রোগী ছোটখাটো আঘাত বলেন বা কাটা বা কোথাও কেটে গেলে এটা বুঝতে পারে না যে এটা দীর্ঘমেয়াদে ক্ষতটাকে বাড়িয়ে দেয়। ২ নম্বর হচ্ছে রোগীর যে আমাদের যে পেরিফেরাল আর্টারি ডিজিজ আছে সেটার কারণে হতে পারে। রোগীর রক্ত চলাচল কমে যাওয়ার কারণে সেখানে হিলিং হতে দেরি হয়, হাইপক্সিয়া হয়। এ কারণে সেখানে টিস্যু ড্যামেজ হওয়ার কারণে এই রোগের দিকে যেতে পারে। এবং ৩ নম্বর হচ্ছে ইনফেকশন। কারণ ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের পরিমাণ বেশি থাকার কারণে সেখানে জীবাণু গ্রোটা বেশি হয়। সে কারণে সেখানে সেলুলাইটিস, অ্যাবসেস, অস্টিওমাইলাইটিস হয়ে থাকে। এই ৩ টি বিষয় একত্রে ট্রায়ালের মাধ্যমে আমাদের ইনফেকশন থেকে গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন থেকে আল্টিমেটলি অ্যাম্পুটেশনও লাগতে পারে। এভাবেই সাধারণত ডায়াবেটিক ফুডটা হয়ে থাকে। ডায়াবেটিক ফুড কাদের হয়ে থাকে? ডায়াবেটিক ফুড যেহেতু নাম থেকেই বোঝা যাচ্ছে ডায়াবেটিক, তার মানে ডায়াবেটিক রোগীদের এটা হয়ে থাকে। সারা বিশ্বে প্রায় ২০০ মিলিয়ন মানুষ বর্তমানে ডায়াবেটিক ফুডে আক্রান্ত হয়ে সাফার করছে। আর সাধারণত ডায়াবেটিক ফুডে আক্রান্ত রোগীদের ৫ বছরের মর্টালিটি রেট প্রায় ৩০ থেকে ৬০% এবং এদের মধ্যে যাদের অ্যাম্পুটেশন লাগে তাদের 5 ইয়ার মর্টালিটি রেট প্রায় 70%। এই কারণে ডায়াবেটিক ফুডের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। সাধারণত যাদের ডায়াবেটিক বা HbA1c আনকন্ট্রোল থাকে, ৭ এর বেশি থাকে তাদের, যাদের ডায়াবেটিসের পরিমাণ ১০ বছরের বেশি, যারা চেইন স্মোকার বা রেগুলার স্মোকিং করে থাকেন, যাদের পেরিফেরাল নিউরোপ্যাথি বা ওই ধরনের কোনো রোগ আছে, আগের কোনো আলসার ছিল বা অ্যাম্পুটেশন হয়েছে এরকম হিস্ট্রি থাকে এবং যারা ইমপ্রপার ফুটওয়্যার ইউজ করে সাধারণত এদেরই এই ডায়াবেটিক ফুড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডায়াবেটিক ফুডের চিকিৎসা পদ্ধতি কি? যেহেতু ডায়াবেটিক ফুড আসলে এটা একটি মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। এক্ষেত্রে আমাদের একজন জেনারেল সার্জন, একজন হরমোন বিশেষজ্ঞ, অনেক ক্ষেত্রে আমাদের ভাস্কুলার সার্জন বা পডিয়াট্রিস্ট এদেরকে লেগে থাকে। এদের টিমের মাধ্যমে সাধারণত ডায়াবেটিক ফুডের চিকিৎসা করা হয়ে থাকে। সাধারণ কথা বলতে গেলে এটা চিকিৎসা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের সার্জিক্যাল, যদি পচা টিস্যু থাকে বা ডেড টিস্যু থাকে সেগুলোকে আমরা সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট করে থাকি। এর মাধ্যমে আমরা ময়েস্ট ওন হিলিং, তারপর এছাড়াও প্রেশারের মাধ্যমে নেগেটিভ সাকশন বা ভ্যাকের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। এছাড়াও বর্তমানে আমরা কিছু টিস্যু সাবস্টিটিউট পিআরপি বা পিআরএফ ইউজ করে থাকি যার মাধ্যমে খুব ভালোই রেজাল্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও যেসব ক্ষেত্রে আমাদের পেরিফেরালে রক্ত চলাচল কমে যায় সেক্ষেত্রে আমাদের অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস করার প্রয়োজন হতে পারে। যদি ইনফেকশন বেশি থাকে সেক্ষেত্রে আমরা কালচার করে ওই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক কাভারেজের মাধ্যমে চিকিৎসা করে থাকি। এছাড়াও বিভিন্নভাবে ড্রেসিংয়ের মাধ্যমে এবং বিভিন্ন চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিক ফুডের চিকিৎসা করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে গ্যাংগ্রিন বেশি হয়ে গেলে সেক্ষেত্রে যদি ট্র্যাডিশনাল ট্রিটমেন্টে ইমপ্রুভ না হয় সেক্ষেত্রে আমাদের পা বাঁচানোর জন্য হয়তো আঙ্গুল কেটে ফেলা বা পায়ের কিছু অংশ কেটে ফেলা এমনকি অ্যাম্পুটেশনও লাগতে পারে। তবে বর্তমানে আমরা যে সকল ওষুধ ইউজ করছি এবং যেগুলো থেরাপি সাধারণত পিআরএফ এবং পিআরপি যা ব্যবহার করছি এর মাধ্যমে আমরা অ্যাম্পুটেশনটাকে অনেকাংশে কমিয়ে আনতে পেরেছি। ডায়াবেটিক ফুড কিভাবে প্রতিরোধ করা যায়? আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো আমরা ডায়াবেটিক ফুডে আক্রান্ত হওয়া হচ্ছে রোগীকে যদি তার আগেই আমরা প্রিভেন্ট করতে পারি সেটাই রোগীর জন্য সব দিক থেকে ভালো। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়াবেটিক রোগীদের অবশ্যই তার ডায়াবেটিকটা এবং গ্লাইসেমিক কন্ট্রোল ঠিক রাখতে হবে। HbA1c 6 এর নিচে থাকতে হবে। ফাস্টিং এবং 2 আওয়ারলি দুটি কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। ২ নম্বর হচ্ছে রেগুলার আমাদের ফুটওয়্যার বা আমাদের পায়ের যত্ন নিতে হবে এবং প্রতি অন্তত ১ মিনিট পাকে পরীক্ষা করে দেখতে হবে কোথাও কোনো কাটা আছে কিনা, ক্র্যাক হয়ে যাচ্ছে কিনা, কোনো দিকে ডিসকালারেশন হয়ে যাচ্ছে কিনা, কোনো আলসারের পূর্বাভাস দেখা যাচ্ছে কিনা, র্যাডিশ হয়ে যাচ্ছে কিনা, সোয়ালন বা সেলুলাইটিস অন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে।
3 নাম্বার হচ্ছে রোগী যে চেইন স্মোকার থাকে বা অ্যালকোহলের হ্যাবিট থাকে সেটা বন্ধ করতে হবে। অন্য কোনো রেগুলার ওষুধ কি নিচ্ছে কিনা, মহিলাদের কাছে ওসিপি বা এই জাতীয় কোনো ওষুধ ইউজ করে কিনা, সেক্ষেত্রে সেটার রেশনাল ইউজটা আমাদেরকে অ্যাপ্রোভেট করতে হবে। রোগীর কোলেস্টেরল লেভেল অবশ্যই কন্ট্রোল থাকতে হবে। এছাড়াও রোগীদেরকে কীভাবে তাদের পায়ের যত্ন নিতে হবে সেক্ষেত্রে আমাদেরকে কাউন্সেলিং করতে হবে। নখ কাটার ক্ষেত্রে খুবই সচেতন থাকতে হবে। প্রতি সপ্তাহে নিয়ম করে নখ কাটতে হবে। নখের কোনা যাতে ভিতরে ঢুকে না যায়। কারণ এই ইনগ্রোন টোনেল থেকে আলসারের পরবর্তী ডায়াবেটিক ফুট ডেভেলপ করতে পারে। এক্ষেত্রে রোগী আবার চলাচলের ক্ষেত্রে কখনো পায়ে কোনো আঘাত লাগা যাবে না। আঘাত পেলেই সেখান থেকে আলসার হয়ে যেতে পারে এবং পরবর্তীতে সেটা অন্যান্য সমস্যা তৈরি করতে পারে। মনে রাখতে হবে ডায়াবেটিক ফুট শুধু একটি ওনলি নয়, এটা একটি সাইন অফ সিস্টেমিক ফেলিওর। এ কারণে তাদেরকে আমাদের সঠিক ফুটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। ডায়াবেটিক ফুট আক্রান্ত রোগীরা কিভাবে জুতা পরবেন? এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়টা আসলে সবকিছু স্কিপ হয়ে যায়। আমরা রোগীদেরকে আসলে অনেক সময় করে এটা বোঝানো হয়ে থাকে না। এই কারণে আসলে এই বিষয়টা একটু সবসময় অবহেলায় থেকে যায়। ডায়াবেটিক ফুট প্রিভেনশনের জন্য একটা আদর্শ জুতা অবশ্যই ব্যবহার করা আবশ্যক। এটি শুধু একটি জুতা নয়, এটা একটি লাইফস্টাইল যার মাধ্যমে রোগী তার ভবিষ্যতে ডায়াবেটিক আক্রান্ত রোগীদের ডায়াবেটিক ফুটে আক্রান্ত না হয়। এক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে রোগীর যে সামনের পায়ের আঙ্গুলগুলার টো সেটা ওয়াইড টো বক্স হতে হবে, যাতে সামনের দিকে টো ক্রাউডিং না হয়। কারণ টো ক্রাউডিং হলে সেখান থেকে আলসারের ঝুঁকি বাড়বে। 2 নম্বর হচ্ছে সিমলেস ইন্টেরিয়র। জুতার ভিতরের দিকে শিলাই যাতে না থাকে, শিলাই অংশ বা শক্ত অংশ না থাকে, কারণ এটার মাধ্যমে ফ্রিকশন হয়। ফ্রিকশন থেকে পরবর্তীতে ব্লিস্টার হয়ে আলসার করতে পারে। 3 নম্বর হচ্ছে সফট ব্রেথেবল আপার ম্যাটেরিয়াল। সাধারণত এটা লেদারের বা স্ট্রেচেবল ফেব্রিকের হওয়া উচিত। এক্ষেত্রে যাতে সোয়েটিং কম হয়, কারণ সোয়েটিং বেশি হলে সেখান থেকে ইনফেকশন হবে এবং আলটিমেটলি আলসারের দিকে যাবে। সোলের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। সোলটা হবে কুশনয়েড, সেটা শক অ্যাবজর্বেন্ট ভালো থাকতে হবে। সেটা মাইক্রোসেলুলার রবার বা ইভিও হতে পারে, যার মাধ্যমে তার রোগীদের অ্যাপ্রোপ্রিয়েট শক অ্যাবজর্বেন্ট করতে পারে, যা হিল এবং মেটাটার্সালের হিলকে প্রোটেকশন দেওয়ার মাধ্যমে সেখানে আলসারকে প্রিভেন্ট করতে পারে। রকার বটম সোলও এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া অ্যাডজাস্টেবল ক্লোজার ব্যবহার করতে হবে এবং জুতা যেন ফিট হয়। বেশি যদি টাইট শু হয় সেক্ষেত্রে ইস্কেমিয়া থেকে আলসার হতে পারে, আর যদি জুতা লুজ হয় সেক্ষেত্রে ফ্রিকশন থেকেও আলসার হতে পারে। এই জন্য প্রপার ফুটওয়্যার ইউজ করলে সাধারণত 50% বেশি আমরা এই ধরনের রোগীর আলসারটাকে কমাতে পারি। একটি জুতা, এই জন্য জুতা চয়েস করার ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। আপনি আপনার মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে যে কেউ অনেক চুজি থাকেন, সে কারণ ডায়াবেটিক আক্রান্ত রোগীরাও তাদের জুতাটা খুব সচেতনতার সাথে নিশ্চিত করতে পারলে তারা ভবিষ্যতে এই ধরনের আলসার থেকে বেঁচে থাকতে পারবে। পুরো ডায়াবেটিক ফুডটাই আসলে একটা ডায়াবেটিক রোগীদের জন্য প্রযোজ্য। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও অন্যান্য রোগীরাও এটা ফলো করতে পারেন। তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখবো আমাদেরকে প্রথমে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে, কারণ আমরা যদি ডায়াবেটিস কন্ট্রোল না করি, ডায়াবেটিক ফুডে যদি যতই ড্রেসিং বা অন্য কিছু করে থাকি সেটা ভালো হবে না। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এন্ডোক্রাইন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে ডায়াবেটিস কন্ট্রোল করব। এরপর যে আলসার বা অন্য কোনো ফুড আক্রান্ত হয় সেক্ষেত্রে সার্জনের সাথে যোগাযোগ করে বিভিন্ন পরামর্শের মাধ্যমে আমরা এই রোগ থেকে বেঁচে থাকতে পারি। মনে রাখবেন, আপনি যত দ্রুত সার্জনের সাথে যোগাযোগ করবেন ততই আপনার পা কাটা থেকে বা আঙ্গুল লস থেকে বেঁচে থাকতে পারবেন।